আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকুন। আর আপনার জানার ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে boothallahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ঘটনায়। আমার ইমেলে যে ঘটনাটা পাঠিয়েছে তার পরিচয় গোপন রাখতে বলেছেন, কারণ সে একজন মেয়ে। সে চায় না সবার সামনে তার পরিচয় তুলে ধরতে, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত তার পরিচয়টা তুলে না ধরার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ঘটনাতে। এক বর্ষার রাতে গ্রাম থেকে অনেক দূরে এক পুরনো বট গাছের নিচে একটা অদ্ভুত গল্প শোনা গিয়েছিল। গাছের শাখাগুলি যেন ভয়ানকভাবে বাতাসে নাচছিল আর মাটি ছিল একেবারে শ্বেত। এক সময় গ্রামের এক যুবক রাজু তার বন্ধুর সঙ্গে সেই গাছের নিচে এসে বসেছিল। তারা শুনেছিল যে সেই গাছটার কাছে একবার ভুতুড়ে ঘটনার সাক্ষী হয়েছিল এক পাড়ার মানুষ। রাজি ছিল সাহসী, তবে সে জানতো না যে রাতে তার জীবনে এমন কিছু ঘটবে যা কখনো ভুলবে না। সে জানতো গাছের তলায় বসে এমন কিছু হবে যা কখনো ভুলতে পারবে না। একদিন রাতে যখন আকাশে মেঘে জমে গিয়েছিল, রাতে রাজু আর তার বন্ধু নিঃশব্দে গাছের কাছে পৌঁছালো। হঠাৎ তারা দেখতে পেল গাছের গোড়ায় কিছু অদ্ভুত জিনিস ফেলে রাখা। একটি পুরনো কাচের জার এবং তার মধ্যে ছিল একটি মোমবাতি। মোমবাতিটি জ্বালানোর পর তারা দেখতে পেল কাচের জারে ছোট ছোট কাচের টুকরো এবং কিছু লেখা ছিল, আমি তোমাদের কাছে ফিরে আসবো এই গাছের ছায়ার মধ্যে। তাদের চোখে ভয়, কিন্তু তারা জানতো না যে কি হতে চলেছে। হঠাৎ গাছের শাখাগুলো যেন নিজেরাই ঝুলতে পড়তে শুরু করলো। বাতাস বন্ধ হয়ে গেল এবং চারপাশে অদ্ভুত গুঞ্জন শোনা গেল। রাজু আর তার বন্ধু পিছনে ফিরে তাকাতেই তারা দেখলো গাছের নিচে অন্ধকারে ধীরে ধীরে একটা ভয়ানক সুরময় মুখের আদল উদিত হচ্ছে। যতক্ষণে তারা বুঝে উঠতে পারলো তার আগে সেই মুখটা এরকম তাদের দিকে এগিয়ে এলো। তাদের মনে হলো এটি কোনো মানুষ নয়, যেন কোনো শয়তান যা এই গাছের তলায় দীর্ঘ সময় ধরে লুকিয়েছিল। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু যেন এক অদৃশ্য শক্তি তার পা আটকে ফেলল। তখন সেই অশুভ সত্তা তাদের সামনে এসে দাঁড়ালো। গাছের শিকড় থেকে এক ভয়ানক দৃষ্টি চোখে পড়ল। সে বলল, তোমরা কি জানো এই গাছের কাছে যাওয়া মানে শয়তানের সঙ্গী হওয়া? রাজু ও তার বন্ধু মনে ভীতি বাড়ছিল, কিন্তু এরকম হিম্মত সঞ্চয় করে তারা বলল, কি চাই তুমি? সত্তা ঠাস করে হাসতে শুরু করলো, আমি কিছু চাই না, তবে আমি এখন থেকে তোমাদের মনে থাকবো আর এই গাছের ছায়ায় ফিরে আসবো। এভাবেই রাতের শেষে রাজু ও তার বন্ধু সেই গাছ থেকে পালিয়ে চলে এলো, কিন্তু তারা কখনো সেই ঘটনা ভুলতে পারলো না। তারা জানতো কোনো একদিন সেই সত্তা তাদের পিছনে ছাড়বে না আর গাছের তলায় ফিরে আসবেই। মনের মধ্যে সেই ভয়ালো রাতের স্মৃতি চিরকাল রয়ে গেছে। গ্রামে ফিরে আসার পরও রাজু ও তার বন্ধুদের মনে সেই অশুভ সত্তার চোখের ভয়ের দৃষ্টি যেন এক অদৃশ্য ছায়ার মতো ক্রমাগত ঘুরছিল। তারা জানতো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটবে তারা তা কিছুই জানতো না। দিনের আলো আর রাতের ঘুম যেন ধীরে ধীরে তাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু রাজু কখনো একা রাতে ঘুমোতে পারছিল না। তার প্রতিটি পদক্ষেপ যেন সেই গাছের অদ্ভুত ছায়ার স্মৃতি দিয়ে চেপে ধরছিল। একদিন সন্ধ্যার আলো ম্লান হতে না হতে রাজু আর তার বন্ধু সিদ্ধান্ত নেয় তারা আবার সেই পুরনো বট গাছের নিচে ফিরে যাবে। তারা জানতো এতে ভয়ানক বিপদ হতে পারে, তবে একটা অদ্ভুত অনুভূতি তাদের ভেতরে প্রবল হয়ে উঠছিল। তারা জানতো কোনো একদিন সত্তাটি তাদের পিছু ছাড়বে না। তারা গাছের দিকে রওনা দেয়। হঠাৎ এক ঠান্ডা বাতাস ভেসে আসতে শুরু করে, যেন সে বাতাস তাদের মধ্যে কিছু ভয়ের বার্তা বহন করছে। গ্রাম থেকে অনেক দূরে পৌঁছানোর পর তারা দেখতে পেল গাছের তলায় আবার সেই অদ্ভুত কাচের জায়গাটি পড়ে আছে। মোমবাতিটি আগের মতোই জ্বলছিল আর তার আলো একটু অদ্ভুতভাবে ছড়াচ্ছিল। রাজু একটু থেমে দাঁড়িয়ে বলল, এটা এটা আবার কি? এটি তো সেই একই জিনিস,
তার বন্ধু কোনো কথা না বলে দাঁড়িয়ে রইল। সে জানতো এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। একবার আবার দেখতে গেলে কিন্তু এই এক রহস্যময় শীতল ভয় তাদের মধ্যে ক্রমাগত ঢুকে পড়ছিল। তারা যত কাছে গেল ততই গাছের শাখাগুলো গুঞ্জন যেন আরো তীব্র হয়ে উঠল। মোমবাতিটি এক মুহূর্তের জন্য নিমে গেল, অন্ধকার আরো ঘনীভূত হয়ে উঠল। তারপর গাছের শিকড় থেকে গাছ আর ছায়া ধীরে ধীরে উঠতে লাগলো। হঠাৎ সেই ভয়ঙ্কর মুখটি বেরিয়ে এলো, যা রাজু ও তার বন্ধুর কাছে ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কের উৎস। এবার সত্তাটি আরও কোনো মানুষের মতো ছিল না, আর মুখের ত্বক ছিল ছড়িয়ে পড়া কালো শিরা, চোখগুলো ছিল আগুনের মতো জ্বলজ্বলে লাল, আর হাতগুলো ছিল অসীম লম্বা। গাছের শিকড়গুলো যেন তার শরীরটা আঁকড়ে ধরে রেখেছিল। সত্তাটি কণ্ঠে কিছু বলল, তবে এবার কণ্ঠ ছিল গভীর, যেন মাটির নিচ থেকে উঠে আসা। তোমরা ফিরেছ? তোমরা কি জানো, এই গাছের নিচে আসলে তার ফিরে যাওয়ার কোনো পথ থাকে না। আমি তোমাদের অবলম্বন ও তোমাদের শেষ আশ্রয়। রাজু তার বন্ধুকে টেনে সরানোর চেষ্টা করলো, কিন্তু পায়ের তলা যেন মাটি সরে গেল। তাদের পা স্থির হয়ে গেল, যেন এক অদৃশ্য শক্তি তাদের মাটির সঙ্গে এক করে দিয়েছে। সত্তাটি ঘাড় হাসি দিয়ে বলল, এখন বুঝতে পারছো রাজু, গাছের ছায় ঢুকে গেলে তুমি আর বের হতে পারবে না। এটা কি চাও তোমার? রাজু ভয় পেয়েও সোজা গলায় বলল, তবে তার কণ্ঠে কোনো সাহস ছিল না। চাওয়া? আমি কিছুই চাই না রাজু। সত্তার হাসি গাঢ় হয়ে উঠল, তবে তোমরা যদি একবার এখানে আসো, আমার ছায় ঢুকলে তোমরা জানবে তোমাদের মন আর আমার হাতে বন্দি। একদিন আমি তোমাদের হৃদয়ে বাস করব। রাজু বুঝতে পারলো তার আর বন্ধুর জীবনে এক ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে। গাছের ছায়ার মধ্যে ঢোকার পর তাদের মধ্যে এমন এক অদৃশ্য শক্তি বসে যাবে, যা কখনোই তাড়ানো সম্ভব হবে না। গাছের তলায় দাঁড়িয়ে থাকা সত্তাটি ধীরে ধীরে গাছের দিকে ফিরে গেল। গাছের শিকড়গুলো যেন তাদের আগলে ধরে নিয়ে চলল, আর এক মুহূর্তে গাছ আবারও চুপচাপ হয়ে গেল, যেন কিছুই হয়নি। রাজু আর তার বন্ধু কাঁপতে কাঁপতে আবার দ্রুত ফিরে এলো, তবে তাদের মনে গভীরভাবে গেঁথে গেছে সেই ভয়ালো ছায়া, আর তারা জানতো একদিন সেই ছায়া তাদের পিছু ছাড়বে না, তারা আর পালাতেও পারবে না। রাজু আর তার বন্ধুরা গাছ থেকে ফিরে আসলে মনে হলো বট গাছের ছায়া তাদের মনের ভেতরে কোনো এক অদৃশ্য শেকড় গেঁথে দিয়ে গেছে। ঘরে ফিরেও তারা বুঝতে পারছিল সেই অভিশপ্ত ছায়ার উপস্থিতি যেন তাদের চারপাশে ছায়ার মতো ঘুরছে। রাজু বারবার মনে করার চেষ্টা করছিল গাছটির পিছনে কি রহস্য লুকিয়ে আছে। তার মনে পড়ছিল গ্রামের বুড়ো মনসুর চাচার কথা। তিনি একবার বলেছিলেন, এই গাছের নিচে যা আছে তা মানুষের সাধ্যের বাইরে। একবার যদি তার কাছে যাও, ফিরে আসার পর আর আগের মতো থাকতে পারবে না। পরদিন সকালে রাজু সাহস করে মঞ্জুর চাচার কাছে গেল। বুড়ো চাচা একসময় এই বট গাছের গল্প জানতেন। রাজু গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, এই গাছটা নিয়ে এত ভয় কেন? আমাদের সেখানে যাও কি সত্যি বলছিল? মনসুর চাচার মুখটা কালো হয়ে গেল, তার কণ্ঠ কাঁপছিল। তোমরা 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 সেখানে গেছো? ও বট গাছের ছায়ায় পা দিয়েছো? হায় রে হায়, তোমরা কি করেছো বাচ্চারা? ওটা তো অভিশপ্ত জায়গা, এখানে কেউ গেলে তার জীবনে আর আগের মতো থাকে না। কিন্তু কেন চাচা? ওই গাছের নিচে কি আছে? রাজুর গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট। মঞ্জু চাচা গলায় দম নিয়ে বললেন, ওই গাছের নিচে এক প্রাচীন আত্মা বন্দি আছে। বহু বছর আগে এই গাছের এক ভয়ঙ্কর সাধু ছিল, সেই কালো জাদু করতো। এক সময় গ্রামবাসীরা তার ক্ষমতার ভয় পেয়ে তাকে এই বট গাছের নিচে শিকল দিয়ে বেঁধে দেয়, কিন্তু তার মৃত্যুর পর তার আত্মা গাছের সঙ্গে মিশে গেছে, আর সেই আত্মা সবাইকে নিজের মায়ায় জড়িয়ে ফেলে। রাজু চুপ করে রইল। তার মনে হচ্ছিল বট গাছের সত্তার সেই কথাগুলো এখন আরো স্পষ্ট হয়ে গেছে। সে যেন বুঝতে পারছিল সেই সত্তা তাদের মনের গভীরে প্রভাব ফেলতে শুরু করেছে। চাচা হঠাৎ রাজুর দিকে তাকিয়ে বললেন, তোমাদের সেখান থেকে কিছু আনোনি তো? রাজু ভয়ে বলল, একটা জার ছিল আর মোমবাতি, আর আমরা কিছু ছুঁইনি।
চাচার চোখ ছানা বড়া হয়ে গেল। তোমাদের জীবনেও ওপরে এমন অভিশাপ নেমে এসেছে, যতক্ষণ পর্যন্ত না সেই জিনিস গাছের নিচে ফেরত দেওয়া হবে তোমাদের মুক্তি নেই। কিন্তু জানো, এখানে ফেরত দিতে গেলে জীবনের ঝুঁকি নিতে হবে। রাজু চুপচাপ চাচার কথা শুনছিল। একদিকে ভয়ে, অন্যদিকে দায়িত্ববোধ তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্বের সৃষ্টি করছিল। তার বন্ধু সোহেল, যে রাজুর পাশে ছিল, এবার বলে উঠল, আমরা যেভাবেই হোক ওটা ফেরত দেব। আমাদের জীবনে এখন এমনিতে শান্তি নেই, আর বেশি কিছু হারানোর ভয় নেই। মনসুর চাচা তাদের সাবধান করে বললেন, যাওয়ার আগে মনে রেখো, গাছের চাই কিছু চাইলে ফেলা যায় না। গাছ যা একবার নিজের নিয়ন্ত্রণে নেয় তা সহজে ছাড়ে না। তবে সাহস নিয়ে চেষ্টা করো, কারণ এই অভিশাপ নিয়ে বাঁচা আরও কঠিন। সন্ধ্যা হওয়ার আগেই রাজু ও তার বন্ধুরা প্রস্তুত হলো। আর তারা জানতো এই অভিযানের ফলাফল কী হতে পারে, কিন্তু তারা আর পিছিয়ে আসতে পারছিল না। তারা রাত গভীর হতে শুরু করলো। গ্রামের পথ মারিয়ে তারা আবার সেই বট গাছের কাছে পৌঁছালো। গাছটির আগের মতো স্থির দাঁড়িয়ে ছিল, কিন্তু তাদের মনে হলো গাছ যেন তাদের জন্য অপেক্ষা করছিল। জারটি মোমবাতিটি তারা ধীরে ধীরে গাছের নিচে রাখলো, কিন্তু তখনই সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর তাদের চারপাশে গুঞ্জন করতে শুরু করলো। তোমরা কি সত্যি ভেবেছো এত সহজে মুক্তি পাবে? রাজু ভয় পেয়ে পিছনে ফিরে তাকায়। অন্ধকার থেকে আবার সেই অশুভ সত্তা বেরিয়ে আসে। তার চোখ জ্বলছে আগুনের মতো, আর তার গা থেকে বের হওয়া শিকড়গুলো তাদের দিকে এগিয়ে আসছে। তোমাদের মুক্তি পেতে হলে কিছু ত্যাগ করতে হবে রাজু। তোমরা কি প্রস্তুত? রাজু জানতো এই রাতে কিছু একটা হারাতে হবে। রাজু থমকে দাঁড়িয়ে গেল। তার শরীরে ঘামে ভিজে গেল। শিকড়গুলো ক্রমেই তাদের চারপাশে জড়িয়ে ধরতে শুরু করছিল। অশুভ সত্তার কণ্ঠ যেন তাদের অন্তরকে কাঁপিয়ে দিচ্ছিল। তোমরা কি প্রস্তুত? আবারও গম্ভীর সেই কণ্ঠস্বর। রাজু এক মুহূর্তের জন্য পিছনে তাকালো শৈলের দিকে। শৈল সাহস জোগাতে বলল, রাজু ভয় পাস না, আমরা তো অন্যায় করিনি, ভুল করেছি, কিন্তু চেষ্টা করেছি সেটা ঠিক করতে। রাজু ধীরে ধীরে বলে উঠল, আমরা প্রস্তুত, কিন্তু ত্যাগ করতে বলতে কি বোঝাতে চাও? অশুভ সত্তা হেসে উঠল। সেই হাসি ছিল ভয়ঙ্কর, যেন গভীর অন্ধকার থেকে উঠে আসা। ত্যাগ মানে নিজেকে উৎসর্গ করা। গাছ যা একবার নিয়েছে তা ফেরত দিতে হলে জীবনের মূল্য দিতে হয়। রাজুর বুকের ভেতর ধুরপুর করে কাঁপছিল। শৈল তার কাঁধে হাত রাখলো। রাজু, আমরা সবাই এখানে এসেছি, তুই একা নস। যদি ত্যাগ করতে হয় আমরা সবাই ভোগ করে নেব। অশুভ সত্তা এবার বলল, ভাগ করে তেমনটা হয় না, একজনকেই পুরোপুরি দিতে হয়। আর যদি না দাও, তোমাদের সবাইকে এক গাছের অংশ হতে হবে। এই কথা শুনে রাজুর মনে অজানা আতঙ্ক জাগলো। তার মনে হচ্ছিল এই গাছের ছায়ার মায়া থেকে বের হওয়া অসম্ভব। ঠিক তখনই মঞ্জুর চাচার কথা রাজুর মনে পড়ল। তিনি বলেছিলেন, সাহসই একমাত্র উপায়, যত ভয় পাবে ততই তোমার ওপর প্রভাব বিস্তার করবে। রাজু ধীর কণ্ঠে বলল, আমরা ভুল করেছি তা ঠিক, কিন্তু আমরা মানুষ, আমাদের ভুল করার অধিকার আছে। আমরা এখানে এসেছি আমাদের ভুল ঠিক করতে। আমাদের জীবন তোমার হাতে, কিন্তু আমাদের আত্মা কেউ দখল করতে পারবে না। রাজুর কথায় অশুভ সত্তা থমকে গেল। তার শিকড়গুলো এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন কিছুটা দ্বিধায় পড়ে গেছে আর কি। এই সুযোগে শৈল জারটি গাছের গোড়ায় রেখে দিল, আর মোমবাতিটি গাছের নিচে জ্বালিয়ে বলল, এটা আমরা ফিরিয়ে দিচ্ছি, আমরা আর তোমার পথে আসবো না। গাছ থেকে হঠাৎ একটি বিকট শব্দ বেরিয়ে এলো। শিকড়গুলো তীব্রভাবে নড়ে উঠল, আর তারপর সব কিছু স্তব্ধ হয়ে গেল। গাছটি যেন হঠাৎ নীরব হয়ে গেল। চারপাশে একটি শান্ত পরিবেশ নেমে এলো। শৈল বলল, তাহলে কি শেষ হলো? রাজু কিছুটা সময় নীরব থেকে বলল, হয়তো, কিন্তু আমরা তো জানি না গাছ আমাদের মুক্তি দিয়েছে কিনা। তবে এখন আমাদের ফিরে যাওয়া উচিত। তারা ধীরে ধীরে গাছের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো, কিন্তু রাজুর মনে একটাই প্রশ্ন ঘুরছিল, গাছ কি সত্যি তাদের মুক্তি দিয়েছে, নাকি এটা ছিল শুধু এক নতুন ফাঁদ? রাজু এবং শৈল গাছের ছায়া থেকে বেরিয়ে এসে মনে কিছুটা স্বস্তি পেলেও তাদের মনে এক অজানা ভয় রয়ে গেল। তারা অনুভব করলো গাছটি এখনও তাদের দিকে চেয়ে আছে, অদৃশ্য শক্তি দিয়ে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে শৈল বলল, রাজু, তুই বিশ্বাস করিস যে আমরা মুক্তি পেয়েছি? রাজু থেমে কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, মুক্তি হয়তো পেয়েছি,
কিন্তু পেছনে আরও কিছু লুকিয়ে আছে। গাছের ছাড় এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। ঠিক সেই মুহূর্তে তাদের কানে হালকা কিসের মতো শব্দ শোনা গেল। চারপাশে তাকিয়ে তারা কিছু দেখতে পেল না, কিন্তু হঠাৎ পেছনে তাকাতেই দেখলো শিকড়ের মতো কিছু তাদের দিকে আসছে। শোল চিৎকার করে বলল, রাজু ধুরা। কিন্তু রাজু দৌড়ানোর বদলে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তার মনে হলো পালিয়ে লাভ নেই। এখন এই রহস্যকে মুখোমুখি না করলে তারা সারা জীবনই তারা করবে। সোহেল দাঁড়া, আমরা গাছটিকে যে বার্তা দিয়েছি সেটা মেনে নেওয়ার সাহস আমাদের দেখাতে হবে, নয়তো এটা আমাদের পিছু ছাড়বে না। রাজু ধীরকণ্ঠে বলল। সোহেল দ্বিধার মধ্যে ছিল। তুই কি নিশ্চিত যদি এটা আমাদের ফাঁদে ফেলে? রাজু চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের ভেতরে ভয়টাই ওর সবচেয়ে বড় শক্তি। সাহস দেখালে হয়তো গাছ ওর প্রভাব হারাবে। তারা ধীরে ধীরে শিকড়ের দিকে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যাচ্ছিল ততই তার অনুভব করছিল শিকড়ের ভেতর লুকানো কিছু ভয়ঙ্কর সত্য তাদের সামনে আসছে। নিশ্চিত হয়ে শিকড়ের সামনে দাঁড়ানোর সাহস রাজু এবং সোহেলের মধ্যে হলেও হৃদয়ের গোপন কোণে ভয় কাজ করছিল। শিকড়গুলো যেন জীবন্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে তাদের সামনে থেমে গেল। রাজু ধীরে ধীরে গলায় বলল, তোমাদের যা বলার আছে বলো, আমরা পালাবো না। শিকড়গুলো কাঁপতে শুরু করলো, যেন কিছু বলতে চাইছে। হঠাৎ শিকড়ের মাঝখান থেকে একটা ফিসফিসে কণ্ঠে শোনা গেল, তোমরা কেন এই ছায়া ভেঙে চলে গেলে? আমার ছায়া থেকে মুক্তি চাও, কিন্তু আমার গল্প শোনার সাহস করো না। সোহেল অবাক হয়ে বলল, কাজ তুই এই কথা বলছিস? কণ্ঠটি মৃদু হেসে বলল, আমি শুধুই একটা গাছ নই, আমি এই গ্রামের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই গায়ের প্রতিটি ব্যথা, প্রতিটি অভিশাপ আমি ধারণ করেছি। আর তোমরা যারা এই ছায়ার নিচে আছে তাদের থেকে আমি শুধু সত্য জানতে চাই। রাজু সাহস করে জিজ্ঞেস করলো, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাকে কিছু ফিরিয়ে দিতে হবে, এমন কিছু যা আমার ছায়ার ভার হালকা করবে। সাহস আর সত্য দিয়ে আমার অতীতকে মুক্ত করো। কণ্ঠটি উত্তর দিল। সোহেল বলল, কিন্তু কিভাবে? কি সত্য তুই জানতে চাস? গাছের কণ্ঠ গভীর ভাবে হয়ে গেল। তোমাদের পূর্বপুরুষদের ভুল আমাকে অভিশপ্ত করেছে। সেই ভুলের গল্প বলার সাহস করো, যদি পারো তবেই মুক্তি পাবে। রাজু আর সোহেল ভয়ে শিউরে উঠল। তাদের পূর্বপুরুষদের কি এমন ভুল ছিল তারা জানে না, কিন্তু গাছের ছায়া থেকে মুক্তি পেতে হলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। রাজু আর সোহেল হতবাক হলো। গাছের ফিসফিস কণ্ঠে যেন তাদের মনের গভীরে গিয়ে আঘাত করছিল। তারা একে অপরের দিকে তাকালো। সোহেল ধীরে বলল, তবে কি আমাদের পরিবারের ইতিহাসের কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? রাজু গাছের শিকড়গুলোর দিকে তাকিয়ে বলল, আমরা সেই সত্যি জানি না, কিন্তু যদি তোমার মুক্তির জন্য এটা প্রয়োজন হয় আমরা তা জানার চেষ্টা করব। তুমি শুধু আমাদের দিক নির্দেশনা দাও। শিকড়গুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। কণ্ঠটি এবার আবারও স্পষ্ট হয়ে উঠল, পূর্বপুরুষদের পাপ তোমাদের বর্তমান ছায়ার থেকে ফেলে রেখেছে। এই ছায়া ভাঙার জন্য তোমাদের সত্য জানতে হবে। পূর্ব দিকে যেখানে গ্রামের প্রথম আলো পড়ে, সেখানে এক পরিত্যক্ত বাড়ি আছে। সেই বাড়ির ভেতর লুকিয়ে আছে তোমাদের পরিবারের অতীত। সোহেল একটু ভয় নিয়ে বলল, তুমি কি সেই পুরনো হাভেলির কথা বলছো, যেখানে কেউ কখনো যেতে সাহস করে না? গাছটি মৃদু হেসে বলল, হ্যাঁ, সেখানে একটি কক্ষ আছে যা সব সময় বন্ধ থাকে। সেই কক্ষের ভিতরে লুকিয়ে আছে উত্তর। তবে সাবধান, সত্য খোঁজার পথে ভয় তোমাদের পথভ্রষ্ট করতে চাইবে। রাজু দৃঢ় কণ্ঠে বলল, আমরা প্রস্তুত, আমরা সত্য খুঁজবো, যাই হোক না কেন। আমাদের ভয় করবে না, ইনশাল্লাহ। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজু আর সোহেল বেরিয়ে পড়লো। গ্রামের পূর্ব দিকে সেই পুরনো হাভেলির দিকে এগিয়ে গেল তারা। পথটা খুব নির্জন, চারদিকে শুধুই শীতল বাতাস আর পাখির ডাক। হাভেলির সামনে পৌঁছে তারা থমকে দাঁড়ালো। জায়গাটা বহুদিন ধরে পরিত্যক্ত, দেয়ালগুলো ধসে পড়েছে আর গাছপালা ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। আমাদের ভেতরে যেতে হবে, রাজু বলল। সোহেল কিছুটা দ্বিধা নিয়ে বলল, তুমি কি নিশ্চিত?
আমি শুনেছি এই বাড়িতে যারা ঢোকে তারা আর ফিরে আসে না। রাজু ধীরে কণ্ঠে বলল, আমাদের ভয় পেলে চলবে না। গাছের মুক্তি আর সত্য জানার জন্য আমাদের এটা করতেই হবে। তারা দরজার কাছে গিয়ে ধাক্কা দিল, দরজা ভেঙে গেল আর ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের মুখে আঘাত করলো। ভেতরে ঢোকার পর হাভেলির ভেতর সবকিছু যেন সময়ের স্রোতে থমকে আছে। দেওয়ালের ছোপ ছোপ দাগ আর ধুলো জমে থাকা আসবাবপত্র দেখে মনে হলো এখানে বহু বছর কেউ আসেনি। আমরা কোন কক্ষে যাব? শোল ফিসফিস করে জিজ্ঞেস করলো। গাছ বলেছিল সেই বন্ধ কক্ষের কথা, সেটা হয়তো দ্বিতীয় তলায়, রাজু বলল। তারা ধীরে ধীরে সিঁড়ির দিকে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপে কাঠের শব্দ তাদের ভয়কে বাড়িয়ে তুলেছিল। দ্বিতীয় তলায় উঠে তারা দেখলো একটি কক্ষের দরজা সত্যি বন্ধ। দরজার উপর বিশাল তালা ঝুলছে। এটাই হবে, রাজু বলল। তারা তালা ভাঙার চেষ্টা করতে লাগলো। অনেক চেষ্টার পরে তালাটা খুললো। দরজা খুলতে তারা দেখতে পেল ভেতরে অন্ধকার আর ধুলো জমে আছে। হঠাৎ করেই একটা কাগজের মোড়ানো কিছু মেঝেতে পড়ে থাকা দেখতে পেল তারা। রাজু কাগজটা তুলে আনলো। সেটা একটা পুরনো ডায়েরির পাতা খুলতেই একটা পুরনো ছবি বেরিয়ে এলো। ছবিটিতে ছিল দুজন মানুষ, একজন বৃদ্ধ আর একজন যুবক। এরা কারা? সোহেল জিজ্ঞেস করলো। রাজু ডায়েরির পাতা উল্টে পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ডায়েরিতে লেখা ছিল, এই গাছের নিচে যারা আশ্রয় নেয় তারা জানে না এই ছায়ার মূল্য কি। এই গাছটি দাঁড়িয়ে আছে একটি অভিশাপ নিয়ে। আমাদের পরিবার, আমার বাবা এবং আমি এই গাছটাকে কেটে ফেলার জন্য দায়ী। কিন্তু সেই গাছের মধ্যে ছিল এক নিষ্পাপ আত্মা, যাকে আমরা অবহেলা করে হত্যা করেছি। সেই আত্মাই এখন এই গাছের ছায়ায় রয়ে গেছে। সোহেল অবাক হয়ে বলল, তাহলে এই গাছটা আমাদের শাস্তি দিচ্ছে আমাদের পরিবারের পাপের জন্য। রাজুর ডায়েরির শেষ অংশে একটি ছোট নোট পেল। সেখানে লেখা ছিল, এই গাছটাকে শান্ত করতে হবে, কিন্তু তা করতে হলে তোমাকে সেই আত্মার পূর্ণ সত্য প্রকাশ করতে হবে। তার মৃত্যুর জন্য দায়ী প্রতিটি মানুষকে মেনে নিতে হবে তার অপরাধ। কেবলমাত্র সত্যের মুখোমুখি হলেই এই ছায়ার মুক্তি পাবে। ডায়েরি বন্ধ করেই রাজু বলল, আমাদের এই সত্য সবাইকে জানাতে হবে, কিন্তু আমাদের পুরো পরিচিতের কাজগুলো প্রকাশ করার সাহস কি আমরা করতে পারবো? শৈল একটু ভেবে বলল, এটাই হয়তো একমাত্র পথ, আর অন্য কোনো উপায় নেই। কিন্তু আমাদের এটা করার জন্য প্রথমে চিত্রের আত্মার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তারা ডায়েরি নিয়ে হাভেলি থেকে বেরিয়ে গাছের কাছে ফিরে এলো। গাছের শিকড়গুলো যেন আরও বিশাল আর জীবন্ত হয়ে উঠেছে। ফিসফিসে কণ্ঠে এবার কঠোরভাবে বলল, তোমরা কি সত্য প্রকাশ করার জন্য প্রস্তুত? মিথ্যা বা ভয়ে পালালে তোমাদের পরিবার ধ্বংস হবে। রাজু গাছের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমরা প্রস্তুত, কিন্তু আমাদের জানাও কিভাবে চিত্রের আত্মাকে শান্ত করা যায়। গাছের শিকড় নড়ে চড়ে উঠল। একটা বিশাল আকারের শিকড় মাটি থেকে উঠে এসে তাদের দিকে ইশারা করলো। তারপর শিকড় থেকে একটা কণ্ঠ বেরোলো। রাজু আর সোহেল পরস্পরের দিকে তাকালো। চিত্রের আত্মার কথা শুনে তাদের গায়ে লোম খাড়া হয়ে উঠল। ভয়, সন্দেহ আর সাহসের এক অদ্ভুত মিশ্রণ তাদের মধ্যে খেলা করতে লাগলো। গ্রামের মানুষ, তারা কি আমাদের কথা বিশ্বাস করবে? রাজু ফিসফিসিয়ে বলল। সোহেল মাথা ঝাঁকালো। বিশ্বাস করানো আমাদের কাজ নয়, সত্য প্রকাশ করে আমাদের দায়িত্ব। আমরা যদি ব্যর্থ হই তাহলে শুধু নিজেরাই নয়, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তারা ডায়েরিটি শক্ত করে হাভেলি থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তাদের রাতের অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছিল আর চারপাশে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল গাছটির ছায়া তাদের অনুসরণ করবে। গ্রামের কেন্দ্রে পৌঁছে তারা দেখলো কিছু লোক আগুন জ্বালিয়ে গল্প করছিল, কিন্তু রাজু আর সোহেলের উপস্থিতি দেখে সবাই থেমে গেল। গ্রামের মোড়ল এগিয়ে এসে বলল, তোমরা এত রাতে এখানে কেন এসেছ? কিছু হয়েছে নাকি? রাজুর সামনের দিকে এগিয়ে এলো। তার কণ্ঠ দৃঢ় হলেও ভেতরে প্রচণ্ড ভয় কাজ করছিল। মোড়ল চাচা, আপনাদের সামনে কিছু সত্য প্রকাশ করতে হবে। এই গ্রামের ইতিহাসে লুকিয়ে থাকে এক ভয়ানক পাপের কথা। সোহেল তখন ডায়েরি খুলে পড়া শুরু করলো। চিত্রার জীবন কাহিনী নিয়ে, তার সংগ্রাম আর তার নির্মম মৃত্যুর প্রতিটি শব্দ গ্রামের মানুষদের মনে এক অদ্ভুত আলোড়ন তুলল। কেউ চমকে উঠলো, কেউ ফিসফিসিয়ে বলতে লাগলো, এ তো দেবীর প্রতিচ্ছবি চিত্রের কথা। মোড়ল গভীর কণ্ঠে বললেন, তোমরা কি বলছো? হ্যাঁ, কি বলছো সব?
সেই বটগাছের সঙ্গে চিতার আত্মা যুক্ত হয়েছে, আর আমাদের পরিবারগুলোও অভিশাপ বহন করছে। ততক্ষণে চারপাশে আরও অনেক মানুষ জড় হয়ে গেছে। তাদের মধ্যেও কেউ কেউ ফিসফিস নিয়ে নিজেদের পূর্বপুরুষদের পাপের কথা স্বীকার করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে প্রবল বাতাস বইতে শুরু করলো। বটগাছের দিকে থেকে যেন এক অদ্ভুত শব্দ ভেসে এলো। সবাই পেছনে তাকালো। রাজু আর সোহেল দেখলো গাছটির শিকড় থেকে একটি আকার বের হয়ে গ্রামের দিকে তাকিয়েছে। চিতার আত্মার কণ্ঠ এবার আরও জোরালো হলো। তোমাদের সত্য প্রকাশের সাহস দেখে আমি সত্যি সন্তুষ্ট, কিন্তু শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। তোমাদের এই বটগাছ থেকে আগের মতো শ্রদ্ধা করতে হবে। এখানকার প্রতিটি মানুষকে প্রতিজ্ঞা করতে হবে প্রকৃতি ও জীবনের প্রতি এমন অন্যায় আর হবে না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ করো তবে অভিশাপ ফিরে আসবে। মোড়ল দাঁড়িয়ে কণ্ঠে উঁচিয়ে বললেন, আমরা প্রতিজ্ঞা করেছি চিত্রা, তোমার আত্মাকে শান্তি দিতে আমরা যা যা করা দরকার তাই করব। বাতাস থেমে গেল। গাছের ছায়া যেন নরম আর শান্ত হয়ে গেল। রাজু আর সোহেল একে অপরের দিকে তাকিয়ে হাঁফ ছাড়ল। চিত্রার আত্মার মৃদু কণ্ঠে শেষ কথা শোনা গেল, তোমাদের প্রতিজ্ঞা রক্ষা করো, আর এই ছায়া থেকে মুক্তি পেয়ে তোমাদের জীবন নতুনভাবে শুরু করো। গ্রামের মানুষের সামনে চিত্রের গল্পটি শোনানোর পর চারপাশে গভীর নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বিশ্বাস করতে পারছিল না, আবার কেউ সেদিনের ঘটনার সত্যতাকে অস্বীকার করার সাহস পাচ্ছিল না। মোড়ল চাচা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের পাপের ভারই আমাদের আজ এইখানে নিয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষদের অন্যায়ের ফল আমাদের ভোগ করতে চাচ্ছে, আর কিন্তু চিত্রের আত্মাকে শান্ত করা আমাদের দায়িত্ব। রাজু বলল, তাহলে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, গ্রামে গাছের আত্মাকে সম্মান দিতে হবে, প্রকৃতির এই প্রতীকটিকে রক্ষা করতে হবে। সোহেল যোগ করলো, কিন্তু শুধু প্রতিজ্ঞা করলেই হবে না, আমাদের চিত্রের আত্মার কাছে ক্ষমা চাইতে হবে, তার প্রতি অন্যায় অবিচার প্রকাশ করতে হবে, যেন কোনো কারোর সাথে না হয়। মোড়ল মাথা নাড়ালো আর ঝাঁকালেন। চারদিকে গাছে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে চল সবাই বটগাছের কাছে যাই। সেই পবিত্র গাছের ছায়ে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করব। সবাই মিলে বটগাছের কাছে ফিরে এলো। গাছটি যেন রাতের অন্ধকার আরও বিশাল আর রহস্যময় দেখাচ্ছিল। তার শিকড়গুলো মাটির ওপর ছড়িয়েছিল যেন এক বিশাল প্রাণীর বিস্তৃত বাহু। রাজু আর সোহেল গাছের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ গাছের ভেতর থেকে আবার সেই ফিসফিসে কণ্ঠে শোনা গেল, তোমরা কি সত্যি কার অর্থে অনুতপ্ত? তোমরা কি প্রকৃতিকে রক্ষা করার প্রতিজ্ঞা করতে এসেছো? মোড়ল কণ্ঠেও উঁচিয়ে বললেন, হ্যাঁ চিত্রা, আমরা আমাদের পাপ স্বীকার করছি। আমরা প্রতিজ্ঞা করছি এই গাছের আর কোনো ক্ষতি হবে না। আমরা প্রকৃতিকে সম্মান করব। তোমার আত্মার কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করো। গাছের পাতা কাঁপতে শুরু করলো। মৃদু বাতাস বয়ে যেতে লাগলো। তারপর সেই কণ্ঠ আবার শোনা গেল, আবার অনেক শান্ত। তোমাদের প্রতিজ্ঞা গ্রহণ করলাম। যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ করো তবে আমার অভিশাপ আবারও ফিরে আসবে। আজ থেকে এই গাছটি শুধু একা নয়, এটি হবে সততার প্রতীক। এটি রক্ষা করার দায়িত্ব তোমাদের সবার। গাছের শিকড় থেকে এক ধরনের আলো বের হলো। আলোকময় সেই দৃশ্য থেকে সবাই বিস্ময়ে চেয়ে রইল। ধীরে ধীরে আলো স্নান হয়ে গেল আর বটগাছের ছায়া শান্ত হয়ে রইল। চিত্রার আত্মা মুক্তি পেয়ে গাছের সঙ্গে মিশে গেল। সেই রাতের পর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গাছটি গ্রামের মানুষের কাছে পবিত্র হয়ে উঠল। প্রতিদিন মানুষ এসে গাছটির নিচে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে শুরু করলো। রাজু আর সোহেল যেন এক নতুন জীবনের স্বাদ পেল। তারা বুঝল সত্যের মুখোমুখি হওয়া সব সময় কঠিন, কিন্তু সেটি মুক্তির একমাত্র পথ। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করতে সাহায্য করবে।